সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন টিভি ওয়ান, আপনাদের সঙ্গে আছি আমি তালহা আহমেদ। গত সপ্তাহে বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী, সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এমসি কলেজের একটি ঘটনাকে কেন্দ্র করে সারা দেশের জনতা ধিক্কার জানাচ্ছে এবং তারা প্রতিবাদমুখর হয়ে উঠছে। বাংলাদেশের বর্ডার পেরিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বাঙালিরা তারা তাদের নিন্দা এবং ধিক্কার জানিয়ে দিচ্ছে সারা পৃথিবীকে। আর ঘটনাটি ঘটেছিল যে একটি একজন স্বামী এবং স্ত্রী স্বামীকে আবদ্ধ রেখে স্ত্রীকে নিয়ে একদল অত্যন্ত নিকৃষ্ট কিছু ব্যক্তি তারা এই নারীকে ধর্ষণ করে। আর এই ঘটনাকে কেন্দ্র করে সারা দেশের প্রতিটি স্তরের, প্রতিটি গ্রুপের, প্রতিটি ধর্মের, প্রতিটি জাতিগোষ্ঠীর মানুষ এ নিয়ে তাদের নিন্দা জানিয়েছে এবং কন্টিনিউয়াসলি তারা জানিয়ে যাচ্ছে। অনেকেই প্রশ্ন তুলেছে যে কী করে এরকম একটি শিক্ষা প্রতিষ্ঠানে এরকম ঘটনা ঘটতে পারে। আর তাই আজকে আমাদের অনুষ্ঠানে আমরা আলোচনা করব বাংলাদেশে নারী শিশু নির্যাতন, বিশেষ করে ধর্ষণকে নিয়ে আমরা আলোচনা করব যে কেন প্রতি বছর এটি বেড়েই চলেছে। প্রতি বছর হাজার হাজার নারী ও শিশুরা যৌন নির্যাতনের শিকার হচ্ছে এবং শত শত নারী ও পুরুষরা প্রতি বছরই এরকম ঘটনা থেকে মৃত্যুবরণ করছে। রেহাই পাচ্ছে না 3 বছরের শিশু থেকে 80 বছরের বৃদ্ধারাও। কেন জাতি হিসেবে আমাদের এইরকম পদস্খলন ঘটল, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য মূল্যবান অতিথি আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দিয়েছে। সুদূর বাংলাদেশ থেকে আমাদের সঙ্গে ভিডিও লিঙ্কের মাধ্যমে যোগ দিয়েছে। তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পূর্বে আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে আপনাদের জিজ্ঞাসা, মন্তব্য, প্রশ্নগুলো তুলে ধরা আমাদের একটি অন্যতম প্রধান লক্ষ্য। সুতরাং এই বিষয়ে আপনারা কেউ মতামত দিতে চাইলে বা আমার অতিথিদের সঙ্গে কোনো প্রশ্ন করতে চাইলে সরাসরি অনিয়ার আমাদের সঙ্গে যোগ দিতে পারেন। তা করতে হলে যে নাম্বারটিতে কল করতে হবে সেটি আপনারা বিভিন্ন সময় টিভির পর্দায় দেখতে পাবেন। এই প্রোগ্রামটি যারা টিভির সামনে বসে দেখতে পারছেন না, হয়তো তাদের স্কাই নেই অথবা তারা হয়তো ব্রিটেনের বাইরে অবস্থান করছে, তাদেরকে সরাসরি প্রোগ্রামটি আমাদের ফেসবুক পেজে গিয়ে দেখার আমন্ত্রণ জানাতে পারেন। এই প্রোগ্রামটি সম্প্রচারের পরেও আপনাদের সুবিধা অনুযায়ী সময় আমাদের ফেসবুক পেজে গিয়ে আপনারা দেখতে পাবেন। আর তা করতে হলে যে ফেসবুক পেজে যেতে হবে সেটি হচ্ছে টিভি ওয়ান ইউকে। ফেসবুক পেজে গিয়ে আপনারা প্রোগ্রামটি আপনাদের সুবিধা অনুযায়ী দেখতে পাবেন এবং আপনাদের মতামত সেখানে রাখতে পারবেন। আসুন আর বিলম্ব না করে আমার অতিথিদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমেই আমার পাশে স্টুডিওতে আমাদের সঙ্গে আছে আমার বায়ে তৌহিদ ফিতরাত হোসেন, যিনি এমসি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস। তৌফিক ফিতরাত চৌধুরী, আপনাকে আমাদের প্রোগ্রামে তৌফিক ফিতরাত হোসেন, মাই অ্যাপোলজি, আপনাকে আমাদের প্রোগ্রামে স্বাগত। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শকদেরকে এবং ধন্যবাদ আজকে আমার সাথে যিনি আলোচনায় যোগদান করছেন ব্যারিস্টার বিপ্লব পোদ্দার, অত্যন্ত অগ্রণী লোক। আমাদের সঙ্গে আরও যোগ দিয়েছে স্টুডিওতে অ্যাডভোকেট বিপ্লব পোদ্দার, একজন বিশিষ্ট আইনজীবী এবং কলামিস্ট। আপনাকে আমাদের প্রোগ্রামে স্বাগত। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা, যেটা জাতির কাছে এখন একটা বড় সমস্যা, এবং যারা এই অনুষ্ঠানকে সাকসেসফুল করছেন, দর্শক সহ যে কর্মীবৃন্দ, তাদের সবাইকে আমি এবং আমার প্রিয় গেস্ট তহিদ ভাইয়ের পক্ষ থেকে, দুজনের পক্ষ থেকে সবাইকে আমরা আগাম অভিনন্দন জানাচ্ছি। ঠিক আছে। সুদূর বাংলাদেশ থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সময় টিভির রিপোর্টার শাহরিয়ার জামান দীপ। শাহরিয়ার, আপনাকে আমাদের প্রোগ্রামে স্বাগত। ধন্যবাদ আপনাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং আজকে যে বিষয়টি রয়েছে এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য। শাহরিয়ার, আপনাকে দিয়ে শুরু করি যে আপনি আমাদেরকে সংক্ষেপে একটি চিত্র, মানে এই পর্যন্ত এই ঘটনাকে কেন্দ্র করে দেশে এটার ক্রিয়া প্রতিক্রিয়া কি হয়েছে এবং এখন পর্যন্ত যাদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে তাদেরকে শাস্তির আওতায় আনার জন্য কি উদ্যোগ বা কতটুকু সফলতা আসছে, সেই বিষয়ে আমাদেরকে একটু খুব সংক্ষেপে যদি আপনি আমাদেরকে বলতেন। 25 সেপ্টেম্বর শুক্রবার দিন এই ঘটনাটি ঘটে বিকেলবেলা, এবং পরবর্তীতে একটি মামলা করা হয়। সেই মামলায় 6 জনের নাম উল্লেখ করা হয় এবং 3 জনকে অজ্ঞাত আসামি করা হয়। এই পর্যন্ত সর্বশেষ যে তথ্যটি আমার কাছে রয়েছে, এখন পর্যন্ত এই মামলায় এজাহার নামীয় 5 আসামি সহ 8 জনকে গ্রেফতার করা হয়েছে এবং এই 8 জনের মধ্যে 6 জনকে 5 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। এবং গতকালকে ঠিক আমি যখন কথা বলছি, এই গতকালকে রাতেই কিন্তু একজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি 2 নম্বর এজাহার নামীয় আসামি তারিকুল ইসলাম।
তাকে সুনামগঞ্জে ডিআইয়ের একটি হাওর অঞ্চল থেকে গ্রেফতার করা হয়েছে এবং এই জায়গাটিতে আমরা যেটি দেখতে পেয়েছি যে ঘটনার সময় তিনি যে অবস্থাটিতে ছিলেন এবং তার দাড়ি ছিল, চুল ছিল, সেই সবকিছু কিন্তু তিনি চেঞ্জ করে ফেলেছেন, যার কারণে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাকে চিনতে কিছুটা সময় লেগেছে। তবে সার্বিকভাবে অন্যান্য ঘটনার ক্ষেত্রে এই ঘটনায় কিন্তু আলাদা করে বলতে হয়, তার এই কারণেই যে এই ঘটনাটি মাত্র যদি 25 তারিখে ঘটেছে, আজকে বাংলাদেশের 30 তারিখ, এই 5 দিনের মধ্যে কিন্তু এই ঘটনার অনেক ডেভেলপমেন্ট হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী আমরা দেখতে পেয়েছি যে যথেষ্ট ভূমিকা কিন্তু পালন করছে এবং আসামিদের ধরার ক্ষেত্রে এবং এই ঘটনার যে সার্বিক চিত্র আছে সেটি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং সার্বিকভাবে আমরা দেখতে পেয়েছি যে অন্যান্য যারা গভর্নিং বডি রয়েছে তারাও কিন্তু এটাকে সাপোর্ট করছে এবং বলছে যে যেই ঘটনাটি ঘটেছে এই ঘটনায় যারা জড়িত আছে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না, আর তাদের যে পরিচয় থাকুক, যে নামই থাকুক, তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনি আমাদেরকে আমরা দেখছি। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনি আমাদেরকে একটু কি বলবেন যে এই ঘটনাকে কেন্দ্র করে আমরা সামাজিক, রাজনৈতিক এবং নাগরিক অঙ্গন থেকে কীরকম প্রতিক্রিয়া এখন পর্যন্ত দেখছি? এখানে তো আসলে বিভিন্ন জনের বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া আছে, কিন্তু আমরা আসলে একজন সাংবাদিক হিসেবে যদি বলতে চাই যে ঘটনাগুলি ঘটার পরবর্তীতে যেসব পদক্ষেপ গ্রহণ করা হয় আইন শৃঙ্খলা বাহিনী বা অন্যান্য গভর্নিং বডি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব তড়িৎ পদক্ষেপ গ্রহণ করেছে, যার কারণে কিন্তু এই আসামিগুলি খুব অল্প সময়, মূল আসামি সহ বেশ কয়েকজন আসামি ইতিমধ্যে গ্রেফতার হয়েছে, তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। তবে একটি কথা বলতে চাই যে বর্তমানে বাংলাদেশে আসলে এই ধর্ষণের ঘটনাটা একটু বেড়ে গেছে অন্যান্য সময় থেকে। ঠিক আমি যখন কথা বলছিলাম এই ঘটনাটি 25 তারিখ ঘটেছিল, তো আমি এই ঘটনার সূত্রপাত ধরে আরেকটি ঘটনা বলতে চাই, 26 সেপ্টেম্বর রাজশাহীতে একটি ঘটনা ঘটেছে এবং সেই ঘটনাটি এমন ছিল যে গির্জায় নিয়ে 3 দিন ধরে তাকে আটকে রেখে ধর্ষণ করা হয়েছে। এবং সাম্প্রতিক সময় যদি বলতে চাই যে ঢাকা শহরে একটি ঘটনা ঘটেছে যে একটি হাসপাতালে তার স্বামীর চিকিৎসার জন্য রক্ত চাইতে গিয়ে নারী ধর্ষণের শিকার হয়েছে। তো সার্বিকভাবে যদি বলতে পারি যে আসলে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা তো আছেই, আর মানসিক মনুষ্যত্ব বা সামাজিক অবক্ষয় যদি রোধ করা না যায় তাহলে এগুলো কিন্তু আসলে এই ধর্ষণের ঘটনা বন্ধ করা একটু টাফ হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। তৌহিদ ভাই, আপনার কাছে আসি। আপনার এক সময়ের শিক্ষা প্রতিষ্ঠান, আপনি এখানকার ছাত্র সংসদের জিএস ছিলেন। এমসি কলেজের মতো জায়গায় এরকম একটি ঘটনা ঘটলো, আপনি মানে আপনার প্রতিক্রিয়াটা আমি জানতে চাইবো যে আপনি কি ভাবছেন, কেমন ফিল করছেন? আমার নিজেকে অপরাধী মনে হচ্ছে, কারণ যে ঘটনাটি ঘটেছে এবং ঘটনার যাদের ধারা ঘটেছে তারা যে সংগঠনের নাম বহন করে সেই সংগঠনের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক, সেই সংগঠন করেছিলাম বলে আজকে আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন। কিছু মানুষ চেনে আমাকে, সেই সংগঠনের একজন কর্মী হিসাবে এখন পরিচয় দিতে গেলে মনে হচ্ছে যেন আমি ধর্ষক হিসেবে আপনার সামনে উপস্থিত হয়েছি। আমার গত 4-5 দিন আমরা আসলে বাকরুদ্ধ বলা যাবে না, অনেক চিল্লাচিল্লি করছি, কিন্তু কিংকর্তব্য বিমূঢ়ভাবে নিজেকে ধিক্কার জানাচ্ছি, আর কাউকে নয়। এটাই আমার অনুভূতি। বিপ্লব পোদ্দার, এরকম ঘটনা বা এর চেয়েও লোমহর্ষক ঘটনা একাধিক বিভিন্ন সময়ে ঘটেছে। তো আমরা যদি বিগত বছরগুলোর অবস্থা পর্যালোচনা করি তাহলে তো খুব বেশি অবাক হওয়ার কিছু নেই যে এরকম একটি ঘটনা ঘটল। হ্যাঁ, আপনি খুব প্রশ্নটা সুন্দরভাবেই করেছেন যে বর্তমানে খুন, রাহাজানি, ধর্ষণ এগুলো তো একটা নিত্যদিনের সঙ্গী। তাহলে হঠাৎ করে এই ঘটনাই বা এতটা আলোড়ন তৈরি করলো কেন? দুনিয়াতে আপনি কর্ম করে যাবেন, কিন্তু কিছু যদি ভাগ্যের ছোঁয়া না লাগে ওই কর্ম খুব একটা বেশি কিছু ফল নিয়ে আসতে পারে না। এটা আমার ব্যক্তিগত অনুভূতি। প্রত্যেক ধর্ষিতাই কিন্তু ধর্ষিতা, প্রত্যেকের ব্যথাই কিন্তু একই রকম, প্রত্যেকটা মানুষের রক্ত যেরকম একই রঙের, কিন্তু এই নববিবাহিতা
কপোত কপতি অত্যন্ত ভাগ্যবান যে তাদের জন্য আজকে সারা জাতি বিচার চাইছে। অথচ একই সময়, খুব কাছাকাছি সময় যখন রাজশাহীতে হলো, রাজশাহীর মানুষগুলো কিন্তু বেরোলো না, এইভাবে প্রতিবাদ মুখর হলো না, এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকেও, সামাজিক এবং সোশ্যাল এদের থেকেও এমন কিছু বলা হলো না। শুধুমাত্র বলা হলো কোথায়? এমসি কলেজ। ধর্ষণ শুধু না, সমস্যাটা হলো সামাজিক অবস্থান। দীপ ভাই যে একটা সুন্দর রিপোর্ট অল্পের মধ্যে দিয়েছেন, যে মাত্র 5 দিনের মধ্যে একটি বড় ডেভেলপমেন্ট এসছে। ডেভেলপমেন্ট হলো যে 6 আর 3 9 জ্ঞাত এবং অজ্ঞাত মিলিয়ে এর মধ্যে 8 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে, এবং সেকেন্ড যে তারিখকে এমনভাবে চেঞ্জ হয়েছে তার চেহারাটা, যেটা আমি খবরের কাগজে দেখলাম, তাতে আমি নিজেই চিনতে পারছিলাম না। তাতে পুলিশ কিন্তু তাকেও ধরেছে। তাহলে প্রশ্নটা এসে যায়, তাহলে কি পুলিশ অন্যগুলো ধরতে চায় না? এই প্রশ্নটা কিন্তু আজকের বাংলাদেশের মানুষের। আমরা পুলিশের ভূমিকা বা বিচারটাতে একটু পরে আসবো। Sure. আমি যে বিষয়টি, একটা বিষয় আমি বোঝার চেষ্টা করছি যে অনেক সময় যেমন রাজশাহীর ঘটনায় আমরা দেখলাম যে তাকে এক জায়গায় আটকে রেখে অনেক দিন, বেশ কয়েকদিন থেকে তাকে নির্যাতন করা হলো, বা অনেক সময় দেখা যাচ্ছে যে দুর্গম কোনো জায়গায় বা নীরব কোনো মানে জায়গায় হচ্ছে। কিন্তু এটা এমন একটি জায়গায় ঘটলো মূল ফটক থেকে, সেখানে নিশ্চয়ই আরও অনেক লোকজন ছিল। গভীর রাতেও বিষয়টা এরকম না যে গভীর রাতে, সন্ধ্যার দিকে সম্ভবত ঘটনা ঘটেছে। কি করে একটা মানে জনবহুল, একটা পপুলার, মানে একটা মানে ছোট্ট কলেজ, একটা বিশাল কলেজের শত শত মানুষের পদতলিতে, হাজার হাজার স্টুডেন্টের পদতলিতে যে কলেজ শিক্ষাঙ্গন মুখরিত হচ্ছে প্রতিদিন, সেরকম একটি জায়গায় এরকম ঘটনা কিভাবে ঘটতে পারে? এখানে একটু কারেকশন দিতে হবে। আমি একটু আপনাকে একটু বলি, please. কারণ আমি ওই এলাকাটাতে বড় হয়েছি। আমরা একসময় সন্ধ্যার পরে, আমি যখন স্কুল গোয়িং, সন্ধ্যার পরে আমরা চলাচল করতাম না, একটা অজপাড়াগাঁয়ের মতো ছিল। এখন ওইখানে আপনি ওই যে একটা কথা আছে না, নিউ ইয়র্ক নেভার স্লিপ, তো টিলাগড় পয়েন্টটা হয়ে গেছে এখন এইরকম। সরি টু ইন্টারাপ্ট, No, please. টিলাগড় পয়েন্টটা হয়ে গেছে ওইরকম। এখন এইদিকে ইউনিভার্সিটি, ওইদিকে কৃষি বিশ্ববিদ্যালয়, ভেটেরিনারি কলেজ, ভেটেরিনারি সব মিলিয়ে টিলাগড় পয়েন্টটাতে এখন সারা দিনই 10-15 হাজার মানুষ থাকে কন্টিনিউয়াসলি। আপনি গিয়ে দাঁড়ানোর জায়গা পাবেন না, মনে হবে আপনি একটা ঈদের গরুহাটে এসেছেন। তো এরকম একটা জায়গায় এরকম একটা ঘটনা ঘটেছে। আপনারা যে জায়গাটাতে পয়েন্ট আউট করতে চাচ্ছেন যে সারা বাংলাদেশে এখন একটা সামাজিক ব্যাধি, যেটা ইন্ডিয়া পাকিস্তান খুব বিপুল আকারে এখন সাফার করছে, আমরা হঠাৎ করে গত কিছুদিন ধরে দেখছি বাংলাদেশে এই অবস্থাটা। এটা তো সামাজিক অবক্ষয় এবং সামাজিক ব্যাধি হিসেবে উঠে আসতেছে। তা আমি যে বিষয়টা বোঝার চেষ্টা করছি, আমি যেটা বলছি একটু শেষ করে দিই 30 সেকেন্ডে, যে কারণে এটা ঘটছে। আপনি বুয়েটে যখন ফাহাদ মারা গেল, তখনও কিন্তু একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল। এরকম অনেক ছেলে পেলে অনেক জায়গায় অনেকভাবে মারা যাচ্ছে, কোনো আওয়াজ নাই। এমসি কলেজে ঘটেছে বলে, এবং এমসি কলেজে আমাদের সিলেটে এরকম ঘটনা আগে কখনো ঘটেনি। তো আগে যেহেতু এরকম কোনো ঘটনা ঘটেনি, আমাদের জন্য এটা অ্যালার্মিং। আমরা বাংলাদেশ তো অবশ্যই, আপনি 25 তারিখ রাত্রে ঘটনা ঘটেছে, 26 তারিখ সকালবেলা আমি একটা লাইভ করেছি আমরা প্রায় 100 পিপুল ওয়াজ দেয়ার জুমের মাধ্যমে। তো সেইখানে আপনার আমেরিকা থেকে, আমি যখন এখানে 11টা, আমেরিকাতে কিন্তু তখন ভোর 4টা, আই গট লটস অফ পিপুল ফ্রম দেয়ার। কানাডা থেকে আমার সাথে যোগদান করেছেন, জার্মানি থেকে যোগদান করেছেন, দেয়ার অল এক্স স্টুডেন্ট অফ এমসি কলেজ। সো আমরা সিলেটে আপনার শাহজালাল সাবরণের পুণ্যভূমি, আমাদের একটা অনুভূতি অন্যরকমের কাজ করে, এবং সেটা কলেজে ঘটনাটা ঘটেছে বলেই। এরকম যদি অন্য জায়গায় ঘটতো, আমার মনে হয় না
এবং ঘটনার পিছনে অনেক গল্প থাকতে পারে। একজন রাজনীতিবিদ হিসেবে এই ঘটনার পিছনে অনেক গল্প থাকতে পারে। এখানে রাজনীতির অনেক গল্প আছে যেগুলা যদি প্রাসঙ্গিক হয় আমি বলবো। সরি টু ইন্টারাপ্ট। দাদা, আমি যে বিষয়টি বোঝার চেষ্টা করছি যে এরকম একটি জনবহুল জায়গায় এবং রিপোর্টে আমরা যতদূর জানলাম যে তাদেরকে কিন্তু নির্জন একটা স্থান থেকে ধরে নেই, গাড়িতে বসা ছিল, গাড়ি থেকে বলতে গেলে নিয়ে গেছে। তো তা চিৎকার চেঁচামেচির মধ্যে এই লোকগুলো, এতগুলো লোকের মধ্য থেকে কেউ এগিয়ে আসলো না তাদেরকে সহযোগিতা করার জন্য? এই জন্যই আপনি যে বললাম ঘটনার পিছনে গল্প থাকে, ঘটনার পিছনে ঘটনা থাকতে পারে। টিলাগড় যে এরিয়াটা, সেখানে রাত হয় না। সেই জায়গা থেকে 7টা, 7:30 বা 8টা, 9:30টার সময় পুলিশ উপস্থিত হয়ে গেছে। 9:30টার সময় পুলিশ সেখানে উপস্থিত হয়ে গেছে। ইন বিটুইন টাইম সেইখানে গেল কি করে, ওরা নিয়ে গেল কি করে, সেটা একটা বিরাট প্রশ্ন হিসেবে আমি মনে করি। আমার দৃষ্টিতে ঘটনা তো অবশ্যই নিন্দনীয়। সেখানে একটা সেটা তো নিঃসন্দেহে, নিঃসন্দেহে যারা ঘটিয়েছে তারা রাজনৈতিক কর্মী হোক, দুষ্কৃতিকারী হোক, আমার দলে হোক, আমার পরিবারের হোক, এটাকে নিন্দা অবশ্যই। একটা কলেজের ভিতরে হোক, কলেজের বাইরে হোক, এরকম একটা ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কিন্তু যখনই আমি একটু ঘুরে তাকাই যে একটা নতুন নববধূ এখানে গেল, 5টা ছেলে বা 6টা ছেলে বা 10টা ছেলে তাদেরকে উঠিয়ে নিয়ে গেল, অস্ত্র নিয়েও যদি যায়, আপনার এমসি কলেজে হোস্টেল থেকে তাদেরকে ঘেরাও করে বের করে আনা, চিৎকার চেঁচামেচি 1.5 ঘন্টা লাগার কথা না। সেখানে আপনার তারপরেও এখানে রাজনৈতিকভাবে যেটা, এখানে অনেক দল, উপদল, উপগ্রুপগুলো আছে। এখানে অনেক সশস্ত্র লোকজনের খবর আমরা শুনতে পাই, এখানে বসবাস করেন। সো ওয়াই এত সময় লাগলো কেন? থানাও খুব একটা দূরে ঠিক না। আছে। শাহরিয়ার, আপনার কাছে জানতে চাইবো যে বিষয়টি কি এরকম যে যারা এই ঘটনার সঙ্গে জড়িত ছিল তারা ওই এলাকায় বা ওই জায়গায় একটা মানে ত্রাসের মতো তৈরি করেছে যে কেউ তাদের সামনে আসতে সাহস করেনি, বা কেন? মানে আপনি কোনো মানে এই পর্যন্ত কিছু জানছেন কিনা যে এই ঘটনাটা এই জনবহুল জায়গায় ঘটলো অথচ কেউ এগিয়ে আসলো না শুরুর দিকে? আর তাদের তো একটি পরিচয় আছে, পরিচয় না থাকলে তো আসলে হঠাৎ করে কেউ একটি জায়গায় গিয়ে এই ধরনের ঘটনা ঘটাতে পারে না। তবে একটি বিষয় এখানে যদি একটু বলতে চাই আপনাদেরকে, জি। যে তাদের যে পরিচয় বা অন্যান্য সংশ্লিষ্টতা পাওয়ার পরও তাদেরকে যে আইনের আওতায় আনা গেছে এবং এত তাড়াতাড়ি গ্রেফতার করা গিয়েছে, এটি কিন্তু একটা অনেক বড় অ্যাচিভমেন্ট বলা যেতে পারে। আর হচ্ছে আরেকটি বিষয়ে বলতে চাই যে এই ধরনের ঘটনা যারা করে আসলে তারা বিভিন্ন ধরনের পরিচয় ব্যবহার করে থাকে। এই পরিচয়গুলি অনেক ক্ষেত্রে হয়তো বা তারা সেই সংস্থার সাথে বা সেই সংগঠনের সাথে জড়িত থাকে, অনেক ক্ষেত্রে আবার সেই সংগঠন বা সেই সংস্থার সাথে জড়িত থাকে না। তাদের কাজটি করার জন্য তারা এই পরিচয়গুলি ব্যবহার করে থাকে। তবে এখন পর্যন্ত মূল যারা ব্যক্তি তাদের পরিচয় পাওয়া গিয়েছে এবং ইতিমধ্যে তাদের বেশিরভাগই গ্রেফতার করা হয়েছে। এবং আমরা কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশে যারা এই বর্তমানে যে আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে, সেই ক্ষমতাসীন দলের কিন্তু বিভিন্ন নেতা, মন্ত্রী এবং সবাই কিন্তু বলেছেন যে অপরাধী যেই হোক বা যেই দলেরই হোক, যেই সংগঠনই হোক, তাকে আইনের আওতায় আনা হবে, তাকে বিচার করা হবে। এবং এই ঘটনার ক্ষেত্রে কিন্তু আমরা এই জিনিসটি প্রমাণ পেয়েছি। থ্যাংক ইউ। বিপ্লব পোদ্দার, আরেকটা বিষয় আমি খবরের কাগজে দেখলাম, যেটাই একজন মানে আইনজীবী হিসেবে আমার কাছে, যদি বাংলাদেশের আইনের ব্যাপারে আমার খুব ধারণা নেই, কিন্তু আইনজীবী হিসেবে আমার কাছে খুব খটকা লেগেছে। সেটা হলো যে পুলিশের কাছে যখন ঘটনাটি গেল এবং তারা আসলো, তারা কিন্তু ইমিডিয়েটলি তাদেরকে উদ্ধার করতে চায়নি, তারা প্রিন্সিপালের কাছ থেকে পারমিশন চেয়েছে। দুটো প্রশ্ন, যে যখন কোনো ক্রাইম সংঘটিত হয় সেখানে কি পুলিশের পারমিশনের প্রয়োজন আছে সেই ক্রাইমে অ্যাটেন্ড করার ক্ষেত্রে? দ্বিতীয়ত, অধ্যক্ষ বা কেন এইরকম ঘটনার পরে তার কাছ থেকেও বিলম্বর মানে রিপোর্ট আসছে যে সেও কিছুটা বিলম্ব করেছে পারমিশন দিতে, এরকম কেন হয়? রাইট, খুব সুন্দর প্রশ্ন। যে পুলিশের যে কোনো জায়গায়, ইভেন যদি আপনি সন্ত্রাস দমন আইনেও দেখেন, আপনার কোনো সার্চ ওয়ারেন্ট দরকার নেই, যে কোনো জায়গায় তল্লাশি করতেও কোনো অসুবিধা নেই। তবে শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বা বিশ্ববিদ্যালয় এসব জায়গায় তারা একটা রেসপেক্ট শো করে, যেমন ভিসি হোক অথবা হলের প্রভোস্ট হোক অথবা কলেজের প্রিন্সিপাল হোক, তারা তাদের কাছ থেকে একটা নমিনাল, এটা একটা কমন প্র্যাকটিস যে স্যার আমরা একটু সার্চ করতে চাই, এরকম আছে। তো এটা দোষের কিছু না।
কারণ এটা যদি সবটাই আমরা এই আলোচনার কারণে সুযোগে সবকিছু একদিনে এখানে বসে না, কিন্তু আমার প্রশ্নটা যেখানে, যে একটা ক্রাইম হচ্ছে যেখানে না, সেটা পারে, তারা suffer ডাইরেক্ট করছে। যেতে পারে, দে ডোন্ট হ্যাভ টু সিক দ্য পারমিশন, দ্যাট ইজ ভেরি মাচ ক্লিয়ার নাউএডেজ। বাট এখানে একটা সুযোগ কিন্তু পেয়েছে যারা এই সন্ত্রাসী এবং ধর্ষকরা, কলেজ কিন্তু এখন বন্ধ। কারণ আপনি যতই ব্যস্ত থাকুক না কেন বাইরে, কলেজের ভিতরে কিন্তু ব্যস্ত ছিল না, এই সুযোগ কিন্তু তারা একটা পেয়েছে। তো এই জায়গাটাও যদি বলা না হয়, আমি এখানে কাউকে সাপোর্ট বা অপোজ করার জন্য না, এই সময়টা ধর্ষকদের পক্ষে ছিল, মাই আন্ডারস্ট্যান্ডিং। যদি আমি এটাকে ভালো করে কেসটাকে সাজাই বা এসকেলেট অন করি, এরকম আমার কাছে মনে হয়েছে। আর এই কদিন আগেই এখন হয়েছে কি, বাংলাদেশে যা কিছুই হোক না কেন, একটা রাজনৈতিক রং দেওয়ার প্রবণতা এবং চেষ্টা আমাদের থেকে যায়। যেরকম কিছু রাজনৈতিক নেতা আছেন, ওই আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, এই সমস্ত বিষয়ে তাদের কথা বলার কোনো দরকারই হয় না। তারপরেও প্রত্যেক দিন সাংবাদিকদের ডেকে, হ্যাঁ, যে অনেকের নাম আছে অমুক তমুক, অনেক নিকনেম দিয়ে দেয়, অথচ তারাও কিন্তু একসময় খুব ভালো ছাত্রনেতা ছিলেন, কিন্তু তারাও এই ধরনের ফালতু কাজগুলো এখন করছেন। তারাও ওই কিছু না কিছু বলতেই হবে পত্রিকায়, এটা মনে করে তাদের একটা দায়িত্ব, এবং রোজগারের মতো বেড অ্যান্ড ব্রেকফাস্টের মতো একটা দায়িত্ব তারা পালন করছে। যেমন দেখুন, কদিন আগে ভিপি নূর এবং তার যে অ্যাসোসিয়েটস, ধর্ষণ মামলায় এর বিচার চাই, সাদ্দাম, সোহাগ, রঞ্জিত, সঞ্জিত, সবাই তাদের বিরুদ্ধে কি আমরা ন্যায়ত বিচার চাই, নূর যেন ভিপি হিসাবে কোনো কিছু না পায়। পাপ বাপকেও ছাড়ে না। কোনো স্বৈরশাসক, কোনো ফেসিবাদী, কোনো অন্যায় যারা করবে, আজ হোক, 20 বছর পর হোক, 50 বছর পর হোক, পতন একটা ঘটবেই। কিন্তু এবং আপনি ওই আবার- 1 ঘন্টার আপনি সময় আমার আমি আসছি, প্রশ্নটা- ওখানেই আসছি, 1 ঘন্টার মধ্যে কিন্তু পুলিশ 2টো স্টেটমেন্ট দিল। এটা আমার কথা না, বিবিসি বাংলা রিপোর্টেড, রাইট? তো সেটা বললো কি না, একবার হলো ধর্ষণ, আরেকবার হলো যে পুলিশের উপরে, ধর্ষণের সহযোগিতার পুলিশের উপরে গেল। সে কয়েকদিন রেস্ট যেতে না যেতেই কিন্তু সরকার তার নিজ দলের ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, এবং আমি তাদেরকে বলবো না যে এটার জন্য ছাত্রলীগ দেয় না, একজন যদি ডিরেইলড হয়ে যায়, আমি তাহলে ছাত্রলীগের টোটালটাকেই আমি একেবারে বলবো যে তারাই দায়ী বা কিছু, এটা না। কিন্তু ওই যে রাজনীতিকরণ, যে রাজনীতি এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে পুলিশ এরকম কোনো কিছু ঘটলেও তড়িৎ গতিতে সিদ্ধান্ত নিতে না পারার ফল হলো আজকের বিগত 8 মাসে 839 জন আইন ও সালিসি কেন্দ্র বলেছে যে এতজন ধর্ষিত হয়েছে। এর যদি প্রকৃত বিচার হতো, প্রকৃত তদন্ত হতো, পুলিশ যদি নিরপেক্ষভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারত, জি, তাহলে এরকম ঘটনা হয়তো তৈরি হতো না। ঠিক আছে। আমরা সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন দি কনভারসেশন। আমরা আলোচনা করছি যে সিলেটের এমসি কলেজে ধর্ষণের যে ঘটনা ঘটলো, এবং জেনারেলি বাংলাদেশে যে প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতি মুহূর্তে বিভিন্নজন যৌন হয়রানির শিকার হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে। কেন সেটা হচ্ছে আমরা বোঝার চেষ্টা করছি। এতক্ষণ পর্যন্ত আমরা মূলত এক্সপ্লোর করলাম যে সিলেটের এমসি কলেজের মতো একটি জায়গায় এরকম কাজ করার দুঃসাহস কিভাবে তাদের হলো, এবং সেখানে অন্য যারা আশেপাশে ছিল তারা কেন আরও দ্রুত এগিয়ে আসতো না। আমরা আরও বোঝার চেষ্টা করলাম পুলিশ কেন সরাসরি যখন খবর পেল, সরাসরি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিমদেরকে উদ্ধার করা এবং অ্যাকিউজডদেরকে অ্যারেস্ট করার উদ্যোগ না নিয়ে তারা কিন্তু পারমিশন চাওয়ার প্রয়োজন ফিল করলো। আমরা একটি ছোট্ট বিরতি যাচ্ছি, বিরতির পরও আমরা এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ছোট্ট বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করছি বাংলাদেশে ধর্ষণ এবং যৌন নিপীড়ন নিয়ে। আমরা বিরতির পূর্বে আলোচনা করছিলাম যে সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এমসি কলেজে ঘটে যাওয়া যে ঘটনাটি নিয়ে সারা দেশ উত্তাল, সেই বিষয়টি নিয়ে আমরা বিরতির পূর্বে আলোচনা করেছি। এখন আমরা আরও একটু ওয়াইডার আলোচনা করার চেষ্টা করব যে এই ঘটনাগুলো কেন ঘটছে, এবং বিগত কয়েক বছর থেকে একটি বিশেষ ছাত্র সংগঠনের নাম কিন্তু বারবার বিভিন্ন যারা এই ঘটনা ঘটাচ্ছে তাদের সঙ্গে বারবার জড়িয়ে যাচ্ছে। আমরা বোঝার চেষ্টা করব যে এই ঘটনাগুলোর ঘটার ক্ষেত্রে রাজনীতি কতটুকু ভূমিকা রাখছে। আরও গুরুত্বপূর্ণ যে বিষয়টি, যে
ঘটনা ঘটার পর তার বিচার কার্যে রাজনৈতিক পরিচয় ব্যবহৃত হচ্ছে কিনা এবং রাজনীতির কারণে বা রাজনৈতিক স্বার্থে বিচার কার্যে ব্যাঘাত ঘটছে কিনা। তো আমরা প্রথমেই তৌহিদ না শাহরিয়ার, আপনার কাছে আসছি আমরা প্রথমেই। আপনি কি আমাদেরকে একটু খুব সংক্ষেপে আমাদেরকে বলবেন যে বিভিন্ন সময় এই ঘটনার ক্ষেত্রে, বিশেষ করে বিগত 10 বছরে এই ঘটনার ক্ষেত্রে আমরা প্রায়ই একটি বিশেষ ছাত্র সংগঠনের নাম আমরা শুনে থাকি। তো এইসব ঘটনার পিছনে বিভিন্ন সময় রাজনৈতিক সম্পৃক্ততা কতটুকু গণমানুষের মুখে আসছে এবং এই ঘটনার ক্ষেত্রেও সেই রাজনৈতিক সম্পৃক্ততা উঠে আসছে কিনা? ধন্যবাদ আপনাকে আবারও। একটি বিষয় দিয়ে একটু শুরু করতে চাই। আমি যে বিষয়টি আপনি কিছুক্ষণ আগে বলছিলেন এবং আজকে আমাদের সময় টিভি একটি রিপোর্ট করেছে, আমাদের সিলেটের যিনি প্রতিনিধি রয়েছেন তিনি রিপোর্ট করেছেন যে যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনাটি ঘটার আগে যিনি নির্যাতিতা রয়েছে তার হাজবেন্ড যিনি রয়েছেন তার কাছে 50,000 টাকা চাঁদা দাবি করা হয়েছে এবং 50,000 টাকা চাঁদা দাবি করার এক পর্যায়ে তিনি বলেছিলেন যে আমার কাছে 50,000 টাকা নেই, আমার কাছে 2,000 টাকা আছে। তখন এই যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা গাড়িতে করে সেই নির্যাতিতা নারীকে কলেজের ছাত্রাবাসে নিয়ে যায় এবং পরবর্তীতে তার স্বামীর সামনেই গণধর্ষণ করে। এটা আমাদের ওখানকার সিলেটের যে প্রতিনিধি আছে তিনি তথ্যটি তুলে এনেছেন। আর যে বিষয়টি আপনি বলছিলেন সেই বিষয়ে যদি বলতে চাই যে কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে এসব ক্ষেত্রে একটি রাজনৈতিক প্রভাব বা কোন সংগঠনের পরিচয় দিয়ে তারা করে, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে সংগঠনের যারা নাম পরিচয় ব্যবহার করছে তাদের হয়তো পদ আছে। আবার অনেক ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে শুধু তারা তাদের ফায়দা বা যে কাজটি তারা করছে এটি থেকে তাদের যে লাভ সেটি বের করে আনার জন্য কিন্তু তারা অনেক ক্ষেত্রে এই পরিচয়গুলি ব্যবহার করছে। আর আরেকটি বিষয় বলতে চাই যে যেহেতু একটি রাজনৈতিক দল অনেকদিন ধরে ক্ষমতায় রয়েছে, স্বাভাবিকভাবে সে তাদের বিভিন্ন যে সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলোতে নতুন সদস্য ইনক্লুড তারা করেন। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই নতুন যারা ঢুকছেন তারাই কিন্তু এই কাজগুলোর মধ্যে বেশি আমরা দেখতে পাচ্ছি যে জড়িয়ে যাচ্ছে। তবে একটি বিষয় বলে রাখি যে এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে যে ঘটনাগুলি ঘটেছে বেশিরভাগ ক্ষেত্রে যখনই এই যাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে, যাদের নাম এসেছে বা সংগঠনের কোনো পোস্টে তাদেরকে দেখা গেছে, সাথে সাথে কিন্তু তাদেরকে বহিষ্কার করা হয়েছে, সংগঠনের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সাথে আমরা দেখতে সংগঠনের পক্ষ থেকে বলাও হয়েছে যে যদি কোনো ব্যক্তি সংগঠনের নাম পরিচয় ব্যবহার করে থাকে তার ক্ষেত্রেও ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ইতিমধ্যে কিন্তু নেওয়া হয়েছে। তবে সার্বিক বিবেচনা করে যদি আমি বলতে চাই যে যে সিলেটের যে জায়গাগুলোতে রয়েছে বা আমরা দেখতে পারি যে বিভাগীয় শহরে এই ঘটনাগুলি ঘটে থাকে, তখন স্থানীয় যে একটি প্রভাব সেটাও কিন্তু অনেক সময় থেকে থাকে আমরা দেখতে পেয়েছি। এই ক্ষেত্রেও কিন্তু আমরা যতটুকু তথ্য পেয়েছি যে রাজনৈতিক প্রভাব তো রয়েছে, তার সাথে স্থানীয় প্রভাবও কিন্তু তাদের রয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের একজন কলার আছেন। আসসালামু আলাইকুম কলার, কে বলছেন, কোত্থেকে বলছেন? আসসালামু আলাইকুম জি বলেন, আপনি আপনার মতামত বা প্রশ্ন বলেন। আমার মনে হয় আমি অনিয়ারের কথা বলতেছি। জি জি, আমরা শুনতে পাচ্ছি, আপনি অনিয়ার, সবাই আপনার কথা শুনতে পাচ্ছে, আপনি বলুন। সব আপনারা ভালো আছেন, আশা করি ভালো আছেন। আর জি। আমি এই সিলেটের যে ঘটনাটা ঘটলো এমসি কলেজের পাশে বা এমসি কলেজে, এইটা নিয়ে কিছু কথা বলতে চাই, আপনি যদি আমাকে অনুমতি। জি জি বলেন, আপনার সময়, আপনি তো সময় নিয়ে নিলেন অলরেডি, ব্যাখ্যা দিয়ে মানে শুরুতেই তাড়াতাড়ি আপনার কথা বলেন। আপনি একজন ভালো উপস্থাপক, থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে একটু সময় দেওয়ার জন্য। আমি এইটুকুই বলতে চাই যে বাংলাদেশের যে বর্তমান সরকার, তাদের দল এবং সরকার গুছানো থেকে অন্যদের গুছানোর চেষ্টা করতেছে বেশি, কারণে দলের লোকেরা এই সমস্ত কাজ করতেছে। এটা খুবই দুঃখ। কিন্তু সরকার তো কখনো বলেনি, বা তারা এরকম কি কখনো বলেছে যে তাদের দলের লোকজন অপরাধ করলে তাদেরকে ধরা যাবে না? বাংলাদেশ আওয়ামী লীগের একজন হ্যালো, জি জি আমরা শুনতে পাচ্ছি, বলুন। মাহবুব আলম হানিফ উনি যে বললেন, হঠাৎ করে উনি বললেন এদেরকে ক্রস ফায়ারে নেওয়া উচিত। হ্যাঁ, উনি একজন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা না হইলেও বড় একটা পদে আছেন, উনার মুখে এই সমস্ত কথা শোভা পায় না। কারণ হইল উনি শাক দিয়ে মাছ দেখার চেষ্টা করতেছেন, এই ধরনের কথা বলে মনে করতেছেন যে মানুষ বলবে
ঠিক আছে, আমাদের আরেকজন কলার আমাদের সঙ্গে আছেন। আসসালামু আলাইকুম, কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যালো, আমি হেলাল বলছি, আমি লন্ডন থেকে বলছি। জি, আপনার মন্তব্য করুন, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। আমার মন্তব্যটা এই যে ছাত্রলীগ এইসব কাজগুলো করতেছে, আমার মতামত হচ্ছে এই দর্শন, এই ছাত্রলীগের নামটা পরিবর্তন করে দর্শন লিখতে হোক। আমার থ্যাংক ইউ। তৌহিদ, আপনি কি বলবেন? কোনটার উত্তর দেব? ডিউটারি দেন। আমরা যে পরিস্থিতিতে আজকে মোকাবেলা করছি, ছাত্রলীগ দীর্ঘদিন ধরে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় কিছু কিছু সমস্যা সংকুল অবস্থা পার করছে দল, অনেকেই এটার সুযোগ নিচ্ছে। আমাদের যেখানে সমস্যাটা হচ্ছে, আমি আমার নেতৃবৃন্দকেও বলবো যে ছাত্র রাজনীতিতে আমরা যারা ছিলাম, ছাত্রলীগ করেছি, আমাদেরকে, আমি কিন্তু জেলা ছাত্রলীগের বা আমাদের অনেকেই আছে, আমরা অনেক ডেডিকেটেড লোকজন ছিল যারা কখনোই বড় পদে ছিল না, কিন্তু আমরা রাজনীতির সাথে শেষ মুহূর্ত পর্যন্ত, আমি 2008 সালে এদেশে এসেছি, আমরা ছিলাম। দলের জন্য বদনাম করে নিয়ে আসিনি। কারণ হলো, যে কোনো দলেই সকালবেলা যদি যোগদান করেন, বিকালবেলা আপনাকে যদি নেতা বানিয়ে দেওয়া হয়, আপনি সেখানে সুযোগ নেবেন। আপনার আগমনের কারণটাই হলো আপনার লাভ ক্ষতি। দীর্ঘদিন ধরে, এই 12 বৎসর না, আওয়ামী লীগের 12 বৎসর বলছি না, আপনি যদি সেই রাজশাহীর মেয়েটার নাম কি ছিল, নূরজাহান থেকে শুরু করেন, তখন থেকেই কিন্তু একটা বিচারহীনতার প্রবণতা আমাদের দেশে আছে। আমাদের সরকারের সময়ে, আওয়ামী লীগ সরকারের সময়ে যতটি ঘটনা ঘটেছে, বুয়েটের ঘটনা, এর আগে ওই যে একটা ছেলেকে কুপিয়ে মেরে ফেলা হলো ঢাকায়, সবগুলা ঘটনারই কিন্তু বিচার হয়েছে। কোনো জায়গাতেই সরকার বিচারের ব্যাপারে হস্তক্ষেপ করেনি, প্রশাসনকে নির্দেশ দিয়েছে, যেটার ফসল আপনি এই দুর্দান্ত বলবো আমি এই জন্য যে তারা এত টিলাগড় পয়েন্ট থেকে একটা মহিলাকে তুলে নিয়ে গেল, সেই লোকদেরকে আপনার 5 দিনের ভিতরে গ্রেফতার করেছে সরকার। আপনি সরকারের আরও জানেন মনে হয় আপনারা, যে আরও অন্যান্য অপরাধে যারা সরকারি দলের নাম পরিচয় বহন করে অপরাধ করেছে, সরকারের, আমাদের বর্তমান প্রাইম মিনিস্টারেরও অনেক নিকটাত্মীয় সেখানে আইনের আওতায় এসেছেন। তৌহিদ ভাই, আপনি যে কথাগুলো বললেন, আমরা তো চাই বিচার হোক, কিন্তু অনেকে প্রশ্ন করে যেটা, আমরা যদি অনেকেই জানবে যে অনেকেই এটা অনেকেই এটা বিভিন্ন সময় ইউজ করে থাকে, যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মানিক 1998 সালে সে দর্শনে সেঞ্চুরি করার উপলক্ষে সে উদযাপন করেছে, তার কোনো বিচার হয়েছে বলে আমাদের জানা নেই। আপনি হত্যার কথা বললেন, আমরা যদি দেখি যে জয়নাল হাজারীর ব্যাপারে বিভিন্ন সময় অভিযোগ উঠেছে, বিভিন্ন বিষয়, শুধু সন্ত্রাসী কর্মকাণ্ড না, তার কিন্তু নারী গঠিত বেশ কিছু বিষয় উঠেছে। দেখা গেল যে তাকে মাফ করে দেওয়া হলো। বাংলাদেশে একসময়ের অন্যতম শীর্ষ সন্ত্রাসী জোসেফ, তাকে দেখা গেল যে প্রেসিডেন্সিয়াল পার্ডন দিয়ে তাকে মুক্ত করে দেওয়া হলো। তারপরে এরকম অনেকগুলো এক্সাম্পল আছে। আপনি শুধু আওয়ামী লীগের দিকে আঙ্গুল তুলবেন, আওয়ামী লীগের অপরাধগুলো বলবেন, তখন তো আপনাকে আরো ঘটনাগুলো বলতে হয়। মওদুদ আহমদ আপনার কানাডার একটা, আপনি বলছেন যে আপনারা প্রশ্রয় দিচ্ছেন না। আমরা চেষ্টা করছি, আমরা প্রশ্রয় দিচ্ছি না, তার ফাঁক ফুকরে অনেক কিছু ঘটছে না, যে তা তো আমি বলিনি। ঠিক আছে, থ্যাংক ইউ। বিপ্লব পোদ্দার, আপনার কাছে আচ্ছা, আরেকটা জিনিস, যে দর্শন লীগ বা এই লীগ সেই লীগ, এগুলা তো পাবলিক সেন্টিমেন্ট, পাবলিক তার সেন্টিমেন্টের কথা বলছেন, ওনারা তো অনুভূতি, সেটা আমার সেইখানে তাকে উত্তর দেওয়ার মতো আমার এই মুহূর্তে আমার দৃষ্টিটা নেই, কিন্তু আমরা এটাকে কন্ডেম করছি। ঠিক আছে, আমরা যারা ছোটবেলা থেকে যারা রাজনীতি করেছি, এই দলের সাথে জড়িত, এই ছেলেগুলার ইতিহাস খুঁজতে গিয়ে দেখা গেছে এরা ওই কলেজে এসে হঠাৎ করে ছাত্রনেতা হয়ে গেছে, সন্ত্রাস করে, করে, এবং লোকাল, আমি অনেক নেতাদের সাথে যোগাযোগ করেছি, সবাই বলেছে যে তারা কন্ট্রোলের বাইরে, তাদের সাথে আমাদের যোগাযোগ নেই। বিপ্লব পোদ্দার, একটা বিষয় আমরা যেটা দেখি, যে যখনই এরকম ঘটনা ঘটে, কোনো দল বা সরকার কিন্তু কখনোই বলে না
যে তারা এই ঘটনাগুলোর জন্য তারা শেল্টার দিবে বা এই ঘটনাগুলোর জন্য তারা এনকারেজ করে, এরকম কিন্তু না। সবাই এটাকে কনডেম করে, সমালোচনা করে। এবং এই সিলেটের ক্ষেত্রে আমরা দেখলাম যে তাদেরকে দ্রুত ব্যবস্থা নেওয়া হলো। সিলেট তথা সারা বাংলাদেশের সব সিনিয়র নেতারা কিন্তু এটা সমালোচনা করছে। কিন্তু এটা তো অনস্বীকার্য যে বাস্তবতা হচ্ছে এই ঘটনা যারা ঘটাচ্ছে, দলের ইন্ধনেই হোক আর দলের প্রশ্রয়ই হোক অথবা দলের নাম ভাঙ্গিয়ে হোক, বারবার আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সরকারের সময়, শুধু যে আওয়ামী লীগের সময় বিষয়টা এরকম না, যে রাজনৈতিক কালারে, রাজনৈতিক আবরণের উপর আশ্রয় নিয়ে এরকম ঘটনাগুলো ঘটাচ্ছে। সেটা তো বাস্তবতা, তাই না? না, বাস্তবতা কিন্তু এখানে না, কারণ রাজনীতিকে আমরা রংলি ইন্টারপ্রেট করছি। ধরুন আজকে রাজনীতিতে ব্যবসায়ীদেরকে, শিল্পপতিদেরকে নমিনেশন দেওয়া হয় এবং তারা এখানে আসেই হলো একটা ইনভেস্টমেন্ট পলিসি নিয়ে। সবচেয়ে নিরাপদ খাত হলো রাজনীতিতে ইনভেস্ট করা। নির্ভর করে কোন দলে করছেন, হ্যাঁ নির্ভর তো করবে কোন দলে করছে। হ্যাঁ, না সে কোন দলে করছে সেটা পরে। ধরুন এখন যদি কারো একটু কম থাকে বা সুবিধা থাকে যে আমি একটা বিরোধী দলে করব, সে বিরোধী দলে করছে। আবার কারো যদি সুযোগ থাকে সে সরকারি দলে করছে। এখন ব্যবসায়ী যদি রাজনীতিতে আসে, না হবে সুষ্ঠু রাজনীতি, না হবে সুষ্ঠু ব্যবসা। তো এই জায়গাটায় রাজনীতির একটা খুব বড় পচন ধরেছে। না হলে তহিদ ভাই ভারাক্রান্ত হৃদয় যে কথাটা বলেছেন, আমি তার কথার কোনো সুযোগ নেব না, তার সাথে সহানুভূতিশীল হয়েই আমি বলবো যে লোকাল লিডাররা বলছে যে তারা আমাদের আউট অফ কন্ট্রোল। ভুল। যদি তাদের আউট অফ কন্ট্রোল হয় তাহলে তাদেরকে পদত্যাগ করতে হবে, এটাই রাজনীতি। না, কিন্তু আমরা এটা যখন হচ্ছে না, তাহলে বুঝতে হবে যে শুধুমাত্র সিলেট একটা জেলা মহানগর বা বরিশাল একটা জেলা মহানগর, বিষয়টা এরকম না। কটা ঘটনা বাইরে আসে, বহু ধর্ষণ নীরবে নিভৃতে। আমরা সেটাতে আসছি, আমরা স্ট্যাটিস্টিক্স একটু আসবো একটু পরে। স্ট্যাটিস্টিক অনুযায়ী আপনার 60% ঘটনা আড়ালে থেকে যায় নানান কারণে, শুধু আমাদের দেশে না, অনুন্নত হ্যাঁ, দেশে অনেক না, উন্নত দেশে আছে। উন্নত দেশে। আমরা স্ট্যাটিস্টিক্সে আসছি একটু পরে। আমাদের আরেকজন কলার আছে। আসসালামু আলাইকুম, কে বলছেন, কোত্থেকে বলছেন? আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা, আপনাদের প্যানেলের জি, আমাদের সময় কম, আপনারা যারা কল করবেন সরাসরি আপনারা আপনাদের মতামতে বা মন্তব্যে চলে যান। আপনি বলুন যে আমার আপনার প্রশ্ন মত। হলো সবার কাছে, আপনারা সবার কাছে, এই আমাদের দেশটা স্বাধীন হয়েছে 50 বছর হয়নি। এই 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 দেশের এই অবস্থা মানে কোনো কি পরিবর্তন হবে আপনার লাইফ টাইমে, আমার লাইফ টাইমে? আপনারা মনে করেন? আপনাদের লজ্জা লাগে না আমাদের দেশের সম্বন্ধে এখানে বসে আপনারা আলাপ করতেছেন? আমরা এত আনসিভিলাইজ, অসভ্য, আমরা কখনো সভ্য হব না। ঠিক আছে, থ্যাংক ইউ কলার। আপনার আপনার- আমরা পরের কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম, কে বলছেন, কোত্থেকে বলছেন? আসসালামু আলাইকুম কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্ন করুন। জি ভাই, আপনাদের ইনফরমেশনের জন্য বলছি। ওই যে তৌহিদ সাহেব বলছিলেন, বোধহয় ওই যে, না আপনিই বলছিলেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে মানিক সেঞ্চুরিয়ান, হ্যাঁ, সেই মানিক বর্তমান সরকারের ইয়েতে অনুপ্রেরণায় এবং উনি বর্তমান জাতীয় বিশ্ববিদ্যালয়ের মোটামুটি প্রশাসনিক উচ্চ পদে সমাসীন আছেন। বিচার তো সেই দূরের কথা। আর সিলেটের কথা যেটা বলছেন, সেটা কয়েকজন সন্ত্রাসীর কথা যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের পিছনে যারা মদতদাতা, সিলেট টিলাগড় এবং বালুচর অঞ্চলের যারা ত্রাস সৃষ্টি করে রেখেছে, সেই রঞ্জিত কিংবা সেই আজাদ, ঠিক আছে, আমরা আপনার এদের বিরুদ্ধে কিন্তু কেউ কথা বলছে না। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের এখানে রঞ্জিত নেই, সুতরাং তার অবস্থা সম্পর্কে আমরা জানি না। সরাসরি পরের কলে আমরা যাচ্ছি। আসসালামু আলাইকুম, কে বলছেন? হ্যালো, জি, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্ন বা মন্তব্য করুন। ধন্যবাদ ভাই আমার এই সুযোগ দেওয়ার জন্য। খুবই সুন্দর একটা অনুষ্ঠান এবং এখানে আমার এমসি কলেজের এক বড়ই আছে, আমিও এই কলেজে লেখাপড়া করছি। তো আমি যেটা বলতে চাই যে গতদিনের এমসি কলেজের ঘটনার পর থেকেই বিশেষ করে আমরা সিলেটবাসী যারা, আমরা অবশ্যই মর্মাহত এই ঘটনার জন্য। অত্যন্ত নিন্দনীয় যে ঘটনাটা ঘটেছে। কিন্তু আমি এখানে বলবো যে জিনিসটা,
যে আজকে আমাদের দেখতে হবে, আমরা ডালাওভাবে একজনকে আমরা বলতে পারি যে ওইটা করছে ছাত্রলীগ, অবশ্যই ছাত্রলীগের এখানে দোষ আছে, কিন্তু আপনারা দেখেন এই ঘটনা কিন্তু ছাত্রলীগেরই একটা ছেলে কিন্তু এই ঘটনাটা প্রকাশ করতে মিডিয়ায় নিয়ে আনছে। তো আমরা যেটা বলতে হবে, যেটা এখানে আমরা বলতে পারি ডালাওভাবে, কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে আজকের এই ঘটনাগুলো কেন ঘটছে ওই রুটে যেতে হবে। এটা হচ্ছে একমাত্র যে আপনি কি সামাজিক মনে করেন যে অবক্ষয়। কেন এরকম ঘটনা ঘটছে? এটা সামাজিক অবক্ষয়, আমি বলবো সংক্ষেপে যে এটা সামাজিক অবক্ষয় ঘটছে দিন দিন। না হলে এই যে তৌহিদ ভাই আছেন, ঠিক আছে, থ্যাংক ইউ, আপনার পয়েন্ট ভেরি ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা সময়ের দিকে লক্ষ্য করে আর এখন আমাদের অতিথিদের কাছে ফিরে যাই। সময়ের শেষের দিকে শাহরিয়ার আপনার কাছে আসছি আমি, যে আমি যে প্রশ্নটি একটু আগে অ্যাডভোকেট বিপ্লব পোদ্দারকে করেছিলাম, যে আমরা রাজনৈতিক সংস্পর্শে হোক, রাজনৈতিক মানে শেল্টারের কারণে হোক, বা রাজনৈতিক দলগুলোকে এবিউজ করে বা তাদেরকে কাজে লাগিয়ে হোক, যে কোনো কারণেই হোক, রাজনৈতিক দলগুলোর বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারের আমলে রাজনৈতিক দলগুলোর আশ্রয়েই কিন্তু বা তাদেরকে অ্যাবিউজ করে কিন্তু এই ঘটনাগুলো অধিকাংশ সময় ঘটে। তো আপনার কাছে কি মনে হয়েছে যে এখন যে ঘটনা আমরা দেখলাম, এইটার পরে অন্তত এখনকার যারা ক্ষমতায় আছে তারা মানে কোনো মুখ্যম কোনো উদ্যোগ নিচ্ছে যাতে করে তাদের কোনো কর্মী, তাদের কোনো নেতা এরকম কাজে ভবিষ্যতে না জড়ায়? এই ঘটনা না বেশ কিছুদিন ধরে কিন্তু এই উদ্যোগটা চলছে, আমরা দেখতে পেয়েছি। আপনার কিছুদিন আগে ক্যাসিনো অভিযান হয়েছে এবং দুর্নীতির বিরুদ্ধে অভিযান হয়েছে, করোনার সময় নানা ধরনের অভিযান হয়েছে, এবং সেখানে কিন্তু আমরা এই ক্ষমতাসীন দল যেটি রয়েছে তাদের অনেক নেতাকর্মী কিন্তু গ্রেফতার করা হয়েছে। এবং আমাদের যিনি বর্তমান প্রধানমন্ত্রী আছে তিনি কিন্তু বলেছেন যে দুর্নীতি, অপরাধ বা অন্যান্য ধরনের এইসব কর্মকাণ্ডের সাথে যারা জড়িত থাকবে তাদের কিন্তু আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করা হবে। এবং আমি যদি বলি যে মাত্র একদিন আগে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে রিজেন্ট হাসপাতালের মালিক সাহেব, তার কিন্তু একটি মামলার রায় হয়েছে। তো এখানে আসলে এখন বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। এবং আরেকটি বিষয় বলে রাখি যে যে ধর্ষণের ঘটনাগুলি ঘটছে, তো আমরা বিভিন্ন সময় যে অনুসন্ধানগুলো করছি বা অনুসন্ধান পাচ্ছি বা আইন শৃঙ্খলা বাহিনী অনুসন্ধানের পরে যে চিত্রগুলো ফুটে উঠছে, এক্ষেত্রে কিন্তু আমরা বেশিরভাগ সময় দেখতে পাচ্ছি যে মানসিক সামাজিক যে মানসিক এবং সামাজিক যে সমস্যাটা সেটি কারণে কিন্তু ঘটছে। এখন পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাইনি যে কোনো সংগঠন বলে দিয়েছে তাদের কর্মীদের বা কোনো রাজনৈতিক দল তাদের কর্মীদের বলে দিয়েছে এইসব ঘটনা ঘটানোর জন্য। যারা করছে তারা কিন্তু আমরা দেখতে পেয়েছি যে হয়তো তাদের পারিবারিক সমস্যার কারণে এগুলি ঘটছে, তারা তার নিজের কোনো সমস্যার কারণে এগুলি ঘটছে। অর্থাৎ এখানে যদি আমাদের সামাজিক অবক্ষয়টা যদি রোধ না করা যায়, তাহলে কিন্তু আমরা যতই আইন শৃঙ্খলা বাহিনী কঠোর হোক, যতই অভিযান পরিচালনা করা হোক, এইসব ধরনের ঘটনাগুলো ঘটনা টাফ হয়ে যায়। কারণ আমরা দেখতে পাই যে যারা এগুলো করছে তারা কিন্তু মেন্টালি ডাউন থাকে বেশিরভাগ ক্ষেত্রে। এবং পরবর্তীতে একটি কথা হয়তো আপনাদের মনে আছে, কিছুদিন আগে ঢাকা ইউনিভার্সিটির এক ছাত্রীকে ধর্ষণ করা হয়েছিল উত্তরায়। সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি একজন ভবঘুরে মানুষ এই ঘটনাটি ঘটিয়েছিল। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে মানসিক ভারসাম্যহীন বা সামাজিকভাবে যে অবক্ষয় তার কারণে কিন্তু এই ঘটনাগুলি ঘটছে। কোনো রাজনৈতিক দল বা সামাজিক দল হয়তো নাম ব্যবহার করতে পারে বা পদপদবিতা থাকতে পারে, কিন্তু কোনো দলের পক্ষে বা কারোর পক্ষে কিন্তু এটি বলে দেওয়া হয় না এই কাজটি করে। থ্যাংক ইউ। তৌহিদ ভাই আপনার কাছে আসি, একটা বিষয় যেটা যে আমরা আগে আবরার ফাহাদের কথা বলেছি বুয়েটকে নিয়ে, বা আরও বিভিন্ন ঘটনা আমরা বলছি, এমসি কলেজে যারা ঘটিয়েছে তারাও কিন্তু সিলেটের বিভিন্ন প্রান্ত থেকে আসছে তারা স্টুডেন্ট, এবং এমসি কলেজে ঢোকার জন্য তাকে যথেষ্ট পরিমাণ মেধার পরিচয় দিয়েই কিন্তু ঢুকতে হচ্ছে। তো কেন এইরকম মানে মেধাবী ছেলেরা এরকম কাজে জড়িয়ে যাচ্ছে, এবং সেটাকে রিভার্স করার জন্য সামাজিক সেরকম উদ্যোগ কি আমরা দেখতে পাই? আমাকে তাইলে একটু সময়, হ্যাঁ বলেন। আমি বিপ্লব পোদ্দার ভাইয়ের কাছ থেকেও সময় চাইব। আপনার বিপ্লবদার একটা উক্তি থেকেই এটাকে প্রাসঙ্গিক ভেবে বলছি যে রাজনীতিকে ব্যবসায়ীকরণ। 91-এ আমরা যখন এরশাদের পতনের পরে আমরা যখন ছাত্র সংগ্রাম পরিষদ সহ ছাত্রদল, আমরা একটা সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদ, আমরা যখন একটা ডিসিশন নেওয়া হলো যে কোনো কিছু গণশত্রুর নাম ঘোষণা করা হলো যারা এরশাদের সাথে ছিল, এদেরকে আমরা রাজনীতিতে আমরা কোনো দলে গ্রহণ করব না। সেখানে কিন্তু নির্বাচনকালীন সময়ে দেখা গেল অনেক নেতৃবৃন্দ বিএনপিতে জয়েন করলো, ব্যবসায়ীরা তখন চলে আসলো। আমরা কি করলাম, 96-এ এসে
আমাদের ব্যবসায়ীদেরকে আমরা প্রমোট করলাম ধারাবাহিকতায়। বর্তমানে আমার মনে হয় মোর দেন 70%, আমি কোথাও সম্ভবত দেখেছি আমি 80%-এর উপরে ব্যবসায়ী। 76% ব্যবসায়ী এখন। তো এই জন্য সার কালচার শুরু হয়েছে। মানে আপনার এখন আর আমরা তো একজন ব্যবসায়ীকে হুট করে নেতা আমি দেখলাম পজিশনে, তাকে আমি আর লিডার ডাকতে পারি না, কারণ তার ভিতরে লিডারশিপের কোনো কোয়ালিটি নাই। সো কী হলো, তার কর্মচারী হিসাবে আমি তাকে স্যার ডাকি। এই ধারাবাহিকতায় যে ছেলেগুলা রাজনীতি করে, যে ছেলেগুলা আজকে এই যে সিলেট এমসি কলেজে ফার্স্ট ডিভিশন হায়ার ক্লাস না হলে ভর্তি হওয়া যায় না। এখানে একটা ছেলে আছে, আমি শুনেছি ইংলিশ মাস্টার্স, ইংলিশে ইয়ে করছে, অনার্স মাস্টার্স করেছে। আমরা অবিকে নষ্ট হতে দেখেছি। অবি সম্বন্ধে ঢাকা ইউনিভার্সিটির মেধাবী ছাত্র, একটা মেধাবী ফ্যামিলির ছেলে। এই ধারাবাহিকতা আসছে, ছেলেরা আজকাল ড্রাগস ইউজ করে, তো ড্রাগসের সাথে সাথে তার পয়সার দরকার হয়। আপনি দেখবেন সিলেটে এই মুহূর্তে যা দেখা যায়, আমি দেখছি যারা সন্ত্রাস করে, এরা কিন্তু খুব ভালো সচ্ছল, ভালো না, ভালো তো অবশ্যই, কেউ মাস্টারের ছেলে, সচ্ছল পরিবার থেকে আসে না। তারা বেশিরভাগই সন্ত্রাসীদের পরিচয় হলো অসচ্ছল পরিবারের। অসচ্ছল পরিবারের একটা ছেলে যদি একটা ফেন্সিডিল খাইতে চায়, শুনেছি 1000-1200 টাকা, 300 টাকা থেকে শুরু হয় দাম, 1000-1200। তো পার ডে যদি তার 2টা লাগে তো 2000 টাকা দরকার। এই ধারাবাহিকতায় শুধু আজকে না, অনেক দিন ধরে এই ধারাবাহিকতায় হিরোইন, ফেন্সিডিল, এখন ইয়াবা, এইসব কিছু আসছে। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর আপনার ব্যর্থতা আছে। যদিও এই আজকের ঘটনায়, গতদিনের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী অনেক তৎপর, মানুষের চাপে হোক, যে কোনো কারণে তারা তৎপর হয়েছে এবং এরা ধরা পড়েছে। এটা মিডিয়াতে সব জায়গা থেকে কাবার আসায় আমাদের সাবেক ছাত্রবৃন্দ, যে কোনো দলের, সব দলের, আমি বলছি না যে আওয়ামী লীগ শুধু করেছে, ভিন্ন মতের, ভিন্ন আমরা একটা জায়গায় একমত ছিলাম যে আমরা অপরাধীদেরকে সাজা দিতে হবে, অপরাধীদেরকে আইনের আওতায় আনতে হবে। কলেজের প্রিন্সিপাল বিগত সময় ধরে আপনি শুধু 12 বছর নেবেন না, আমি বারবার বলছি, আমি যদি বলেন আমি বাই নেমও বলতে পারি, আমি নাম বলতে চাই না, বলবো না। আমি নিজের দেখা অনেক ঘটনাই বলতেছি যে আমরা যে প্রিন্সিপালকে পেয়েছি, আমাদেরকে মনে হতো মেজর জেনারেল, মার্শাল ল টাইম মেজর জেনারেল সাহেব কলেজে হারছেন। আপনি ভিসি বলেন, কলেজের প্রিন্সিপাল বলেন, তাদের যে ছিল, এখন রাজনৈতিক নিয়োগ হয়। এখন প্রিন্সিপাল সাহেব রাজনৈতিক নেতা বা ছাত্র নেতা, তার বাড়িতে মদের বোতল নিয়ে যান ওনাকে প্রিন্সিপাল নিয়োগ করার জন্য। এই ভদ্রলোকের নৈতিকতা তো থাকে না। আমার সাথে লিয়াজও করে আপনি বিসি হলেন, প্রিন্সিপাল হলেন, রেজিস্ট্রার হলেন, আপনার ভিতরে কিন্তু আর নৈতিকতা থাকে না। ঠিক আছে, আমাদের এই প্রিন্সিপাল সাহেবও কিন্তু সেই নৈতিকতা, এখন যে প্রিন্সিপাল সাহেব, সেই নৈতিকতায় উনি ব্যর্থ হয়েছেন প্রমাণ দিতে। আমি এই সভা থেকেই আমি ওনার পদত্যাগ দাবি করছি। উনি যদি ন্যূনতম মনুষ্যত্ববোধের মানুষ হন, নৈতিকতা এবং শিক্ষা বলে ওনার কোনো কিছু থাকে, ওনাকে পদত্যাগ করার জন্য আমি আহ্বান। ঠিক আছে, থ্যাংক ইউ। বিপ্লব পোদ্দার, সময় খুবই সময় শেষ, কিন্তু আপনার কাছে আমি 30 সেকেন্ডস জানতে চাইবো যে তৌহিদ ভাই যে কথাগুলো বললেন প্রকারান্তরিকে, সেটা আমি আগে আপনাকে যে প্রশ্ন করেছিলাম যে রাজনৈতিক প্রশ্রয় হোক বা রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে হোক, ব্যবহার করে হোক, বাস্তবতা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর ছত্রছায়াতেই কিন্তু সেগুলোকে ব্যবহার করেই এইরকম কিছু দুষ্কৃতিকারীরা এই খারাপ কাজগুলো করছে। সেটা তো, এবং সেটাকে অ্যাড্রেস করার মতো কোনো ভূমিকা বা উদ্যোগ আপনি কি রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখেন? না, তাহলে আমি খুব সংক্ষেপেই বলবো যে স্বাধীনতার পরে, স্বাধীনতাকে আমরা একটা বিপ্লব হিসাবে দেখি। বিপ্লবের পরে প্রতিবিপ্লব বাংলাদেশে এখনও আসেনি, তবে প্রতিবিপ্লব আসার জন্য যে ক্ষেত্রটা তৈরি হওয়া, সেটা তৈরি হয়ে গেছে। কারণ স্বাধীনতাকামী মানুষ, মুক্তিযুদ্ধে জয়ী মানুষগুলো, তারা দেখেছে যে দুটো দল কিভাবে নিষ্পেষিত করেছে মানুষের অধিকারগুলোকে। আর তখনই কিন্তু প্রতিবিপ্লবের প্রতিধ্বনি হলো নুডরা যখন অল্প কয়েকজন মানুষ নিয়ে গোটা জাতিকে নাড়িয়ে দেয়,
সেটাই প্রতিবিপ্লব প্রতিধ্বনি। বিচারহীন গণতন্ত্রহীন ব্যবস্থায় বর্তমান রাজনীতির ব্যর্থতার মূল কারিগর, ধর্ষকদের কারিগর, এবং আমরা এই জায়গা থেকে বেরিয়ে আসব। ধন্যবাদ সবাই। থ্যাংক ইউ। অ্যান্ড লাস্ট ওয়ার্ড শাহরিয়ার, আপনার কাছে আসছি খুবই সংক্ষেপে। পাবলিক মোড আপনি কীরকম দেখছেন? আপনি কি মনে করছেন যে জনগণ মনে করছে এইবার বিচার হবে? এখন পর্যন্ত আসলে যে ঘটনাটি ঘটেছে তার পরবর্তীতে যে অবস্থা এবং যেভাবে যাচ্ছে, এবং সবশেষে আমি যেটি বললাম যে আপনার এখন পর্যন্ত এখানে আমরা দেখতে পাচ্ছি এজার নামে 5 জন আসামি সহ 8 জনকে গ্রেফতার করা হয়েছে, এবং এই 8 জনের মধ্যে 6 জনকে কিন্তু ইতিমধ্যে 5 দিন করে রিমান্ড দেওয়া হয়েছে। আইন যেটি আছে সেটি আসলে আইনের প্রক্রিয়া চলবে, তবে এই 5 দিনই আসলে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা এবং অন্যান্য সামগ্রিক যে বিষয়গুলো রয়েছে, এতে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটি ধারণা ইতিমধ্যে জন্ম হয়েছে যে এই ঘটনাতে একটি সুষ্ঠু বিচার হবে। এবং আমরা যেটি বেশিরভাগ সময় জানতে পেরেছি, অনেকে আমাদেরকে যে বলেছেন যে এই ঘটনার এই ধরনের বিচার করা উচিত যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের ঘটনার সুযোগ না পায় বা তাদের মাথায় এই ধরনের চিন্তাও না আসে। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন দি কনভারসেশন, আপনাদের সঙ্গে আছি আমি তালহা আহমেদ। আজকে আমাদের প্রোগ্রামের সময় এই পর্যন্তই। বিদায়ের পূর্বে আমরা যেটি বলবো সেটি হচ্ছে যে বাংলাদেশের একটি ইতিহাস আছে, ঐতিহ্য আছে, 1000 বছরের পুরনো আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য। আমাদের ঐতিহ্যের সঙ্গে, বিশ্বাসের সঙ্গে, মূল্যবোধের সঙ্গে এইরকম হঠকারী, এইরকম দুষ্কৃতিকারীদের কোনো স্থান নেই। এরকম কোনো ঘটনার স্থান কোনো অবস্থাতেই কোনো দলের সংস্পর্শে বা কোনো গোষ্ঠীর সংস্পর্শে হতে পারে না। আমাদের প্রত্যাশা প্রশাসন এই পর্যন্ত যে প্রোঅ্যাক্টিভনেস তারা দেখিয়েছে এবং যে দ্রুততার সঙ্গে তারা অভিযুক্তদেরকে অ্যারেস্ট করেছে, আমাদের প্রত্যাশা থাকবে একটি স্বচ্ছ সুষ্ঠু বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে এবং প্রকৃত অর্থেই যারা দোষী তাদেরকে যথাযথ শাস্তি দেওয়া হবে। আমাদের আরও প্রত্যাশা থাকবে যে শুধুমাত্র যখন এইরকম কোনো ন্যাক্কারজনক ঘটনা ঘটায় তখন আমরা প্রতিক্রিয়া ব্যক্ত না করে যে প্রসেসে, যে সিস্টেমে, যে কালচারের কারণে আগের মেধাবী ছেলে মেয়েরা এইরকম পর্যায়ে চলে আসছে, সেই প্রসেস, সেই কালচার, সেই সিস্টেমের বিরুদ্ধে প্রতিটি মানুষ, প্রতিটি দল, প্রতিটি প্রতিষ্ঠান সজাগ হবে এবং উদ্যোগী হয় সেই সিস্টেমকে, সেই প্রতিষ্ঠানকে, সেই ধারাকে তারা সমূলে উৎপাটন করার জন্য উদ্যোগ নেবে। আমাদের প্রত্যাশা আপনারা ভালো থাকবেন, আমরা প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন। আগামী সপ্তাহে আমাদের এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এবং ধৈর্য ধরে আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য আমার অতিথি যারা তাদের মূল্যবান সময় দিয়েছে, বিশেষ করে শাহরিয়ার যিনি সুদূর বাংলাদেশ থেকে গভীর রাত পর্যন্ত জেগে থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছে, তাদের সকলকে, আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।